আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহানারা তাবাসসুম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো ক্লাসগুলো করি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, লেন্টিকুলার প্রচ্ছেদন ব্যাখ্যা করো। তো লেন্টিকুলার প্রচ্ছেদন কি, আমরা ফার্স্টে বলবো লেন্টিকুলার প্রচ্ছেদন জিনিসটা কি। প্রথমত প্রচ্ছেদনের সংজ্ঞা হচ্ছে স্থলজ উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেটাই হচ্ছে কি প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদনটা কি, যখন একটা উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে সেই পানিটা কিছু পরিমাণ তার নিজের কাজে লাগায় এবং বাকিটা মানে ম্যাক্সিমাম পানি হচ্ছে তার দেহ থেকে বাইরে বাষ্পাকারে বের করে দিচ্ছে। এই যে বাষ্পাকারে বের করে দিচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রচ্ছেদন। এবং এই প্রচ্ছেদন প্রক্রিয়া তিন ধরনের রয়েছে: পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন, আরেকটা হচ্ছে গিয়ে কিউটিকুলার প্রচ্ছেদন। তাহলে লেন্টিকুলার প্রচ্ছেদন হচ্ছে অন্যতম এক ধরনের প্রচ্ছেদন প্রক্রিয়া। তো এখানে কি হয়, এইখানে উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। লেন্টিসেলের ভিতরের কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। একে লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। তাহলে যখন একটা উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয়, গৌণ বৃদ্ধি বলতে কি বোঝায়, যখন একটা উদ্ভিদের আস্তে আস্তে মানে একটা চওড়া হতে শুরু করে তখন ওই গৌণ বৃদ্ধি হওয়ার কারণে কাণ্ডের বাকলটা ফেটে যায়, ফেটে গিয়ে লেন্টিসেল নামক যে ছিদ্র সৃষ্টি করবে। ঠিক আছে, এরকম ছোট ছোট লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি করবে। এই লেন্টিসেলের ভিতরের কোষগুলো এমনভাবে সজ্জিত থাকে যে যার মাধ্যমে পানিটা এই গাছের বাইরে উন্মুক্ত হয়ে যায়। এটাকেই বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্নটা খেয়াল করো, তাপমাত্রার সাথে প্রচ্ছেদনের হার উঠানামা করে। এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট, এখানে হবে হচ্ছে কি ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে গিয়ে তাপমাত্রার উপরে অবশ্যই প্রচ্ছেদন নির্ভর করে, তাপমাত্রা কম বেশির উপরে। কিভাবে নির্ভর করে দেখো, স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়া তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেটি হচ্ছে গিয়ে প্রচ্ছেদন। এখন আমরা দেখব তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন প্রচ্ছেদন বাড়ে না কমে, এরপর হচ্ছে তাপমাত্রা যদি কমে যায় তাহলে প্রচ্ছেদনের কি রকম হার দেখা যায়। তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, মনে করো তাপমাত্রা বেড়ে গেল, তখন কি হবে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে প্রচ্ছেদন হারও দ্রুততর হয়। তার মানে একটা এলাকার যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন কি হবে, তাপমাত্রা বেড়ে গেলে সেই এলাকার যে বায়ুমণ্ডল আছে সে বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তার মানে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তখন একটা গাছ থেকে প্রচ্ছেদনের মাধ্যমে কি হচ্ছে, বাষ্পাকারে যখন পানিটা বের হয়ে যাচ্ছে, ওই পানিটা বের হয়ে যাওয়া মানে কি, মানে জলীয় বাষ্পটাই বের হয়ে যাচ্ছে, তখন ওই জলীয় বাষ্পটা এক্সট্রা ভাবে ধারণ করতে পারবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে আলটিমেটলি কি হচ্ছে, প্রচ্ছেদন হার বেড়ে যাচ্ছে, অর্থাৎ দ্রুত হচ্ছে। এখন যদি তাপমাত্রা কমে যায় তাহলে কি হবে, তাপমাত্রা কমে গেলে মনে করো শীতকালে, তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, স্বাভাবিক নিয়মে হচ্ছে কমে যাবে। যদি কমে যায় তার মানে কি, প্রচ্ছেদন হারও কি হয়ে যায়, কমে যায়। তার মানে বলা যাচ্ছে যে তাপমাত্রার সাথে প্রচ্ছেদন হারও উঠানামা করে। এরপরে প্রশ্ন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? ওকে, প্রচ্ছেদন বা বাষ্পমোচন প্রক্রিয়ার ওপরে সজীব উদ্ভিদ কোষের বিপাকীয় কার্যক্রম অনেকাংশ নির্ভরশীল। এই প্রক্রিয়াটি উদ্ভিদের বহু ধরনের উপকার করলেও কিছু অপকারী ভূমিকা পালন করে। কিভাবে অপকারী ভূমিকা পালন করে? প্রথমত হচ্ছে বাষ্পমোচন বা প্রচ্ছেদন অবশ্যই একটা উদ্ভিদের জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? একটা উদ্ভিদ যদি 100% পানি, মনে করো সে 1 লিটার পানি গ্রহণ করলো, সে 1 লিটার পানি কিন্তু তার বডিতে কাজে লাগায় না। সে কি হয় যে 1 লিটার পানির মধ্যে হয়তো 1% সে তার কাজকর্মে কাজে লাগায়, মানে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলো, শ্বসন প্রক্রিয়া বলো, এইসব প্রক্রিয়া হচ্ছে কাজে লাগায় 1%। আর বাকি 99% কি হয়, শুধু 99 না, আমরা বলতে পারি 95 থেকে 96 বা 97% পর্যন্ত পানি সে কি করে, দেহের বাইরে জলীয় বাষ্প হিসেবে উন্মুক্ত করে দেয়। এটাতে হচ্ছে পরিবেশের ভালো হয়, এটা হচ্ছে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, এখন এই প্রক্রিয়া যেমন খুব প্রয়োজন আমাদের পরিবেশের জন্য, ঠিক এর অপকারী ভূমিকাও রয়েছে। কিভাবে অপকারী ভূমিকাটা রয়েছে? প্রচ্ছেদনের ফলে কি হয়, জাইলেম বাহিকায় টান পড়ার কারণে পানি শোষণের চেয়ে পানি হারানোর হার বেশি হয়ে থাকে এবং উদ্ভিদের জন্য পানি এবং পরিচর্যার ঘাটতি দেখা দিতে পারে। একটা গাছের কথা চিন্তা করি, এখানে মনে করো যে গাছটা রয়েছে, হ্যাঁ, তো এই গাছটা কি হয়, যখন এইটার পাতায় প্রচ্ছেদন টান অনুভব করে, প্রচ্ছেদন টান মানে হচ্ছে যখন প্রচ্ছেদনের ফলে পানিটা জলীয় বাষ্প আকারে বাইরে উন্মুক্ত হচ্ছে, তখন একটা পাতার কোষে পানিটা থাকে না,
তখন সে কি করে, তখন সে তার পাশের পাতার কোষ থেকে পানিটা টেনে নেয় যাতে তার নিজের পানির যে ঘাটতি আছে সেটা পূরণ করতে পারে। তো এইভাবে করে পাতার মধ্যে যখন একটা কোষে এরকম পানির অভাব হয় তখন সে পাশের পাতার কোষ থেকে পানি টেনে নেয়। সেম ভাবে যে কোষে পানিটা থাকবে না সেও কিন্তু তার পাশের কোষ থেকে পানিটা টেনে নিবে। অর্থাৎ এই যে প্রশোধন টান হচ্ছে, এই টানটার ক্ষেত্রে আস্তে আস্তে কি হয়, একদম মূলরোম পর্যন্ত যায়। তো যখন মূলরোম পর্যন্ত যায় তখন হচ্ছে গিয়ে বুঝতে পারে যে হচ্ছে ও আমার তাহলে পাতায় কোনো পানি নাই দেখে এই প্রশোধন টানটা আমি অনুভব করেছি, তাহলে এখন কি করতে হবে, পানি পানি পাঠাইতে হবে, খনিজ লবণ পাঠাইতে হবে, ঠিক আছে। এখন প্রশোধনের ফলে কি হয়, এই যে জাইলেম বাহিকা মানে হচ্ছে এটা একটা জটিল মানে পরিবহন টিস্যু। তো জাইলেম বাহিকা যখন টান পড়ে মানে প্রশোধন টান যখন অনুভব হয় তখন পানি শোষণের চাইতে পানি হারানোর হার বেশি হয়ে থাকে। অর্থাৎ যতটুকু পানি শোষণ করা হয় তার চাইতে পানি হারানোর হারটা বেশি থাকে, অর্থাৎ বেশি পরিমাণে পানি উন্মুক্ত হয়েছে, সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। প্রথমেই বলেছিলাম যে প্রশোধনের ক্ষেত্রে কি হয়, 97 থেকে মনে করো 95 এর উপরেই 95 বা 96 98 থেকে 99% ধরো যে 98 থেকে 99% পর্যন্ত পানি উদ্ভিদ বের করে দেয়। তার মানে কি ম্যাক্সিমাম পানি বের করে দিচ্ছে, অর্থাৎ পানি হারানোর হারটা কি এখানে বেশি কিন্তু পানি শোষণ করছে কি কম। তখন কি হয়, উদ্ভিদের জন্য পানি এবং খনিজ লবণের ঘাটতি দেখা দিতে পারে। কারণ কি, কারণ হচ্ছে গ্রহণের পরিমাণটা কম কিন্তু হারানোর পরিমাণটা বেশি। ফলে যেটা হয়, যখন এই যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, ইমব্যালেন্স তৈরি হওয়ার জন্য খাদ্য প্রস্তুত সহ তার বিপাকীয় কার্যক্রম স্লথ হয়ে যায়, মানে হচ্ছে ধীর হয়ে যায়। তো এইটার কারণে অনেক সময় উদ্ভিদের মৃত্যু হতে পারে। এই কারণে প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। অর্থাৎ প্রশোধন যদি তোমার অতিরিক্ত হয়, তুমি আরেকটু চিন্তা করো যে প্রশোধন যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে, অতিরিক্ত পরিমাণে পানি সে হারাতে শুরু করবে বা অতিরিক্ত পরিমাণে পানি প্রশোধনের মাধ্যমে পরিবেশে জলীয় বাষ্প হিসেবে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা গাছে পানিটা থাকছে না, পানি হারানোর হারটা বেশি হচ্ছে, তখন কিন্তু সেই উদ্ভিদটা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, ঠিক আছে। এই কারণে বিজ্ঞানী কার্টিস এই প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলে আখ্যায়িত করেছে। এরপরে প্রশ্নে দেখো, রক্তকে তরল যোজক কলা বলা হয় কেন। এখন যোজক কলা বা যোজক টিস্যু কি? যোজক টিস্যু হচ্ছে সেই টিস্যু যে টিস্যুটা আমাদের দেহের এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে বিভিন্ন পদার্থ পরিবহন করে। সেটা কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায়ও থাকতে পারে। কঠিন অবস্থায় কোনটা রয়েছে, এই যে মনে করো অস্থি মানে আমাদের যে হাড় বা তরুণাস্থি, এগুলো কিন্তু হচ্ছে এক ধরনের কঠিন যোজক টিস্যু, রূপান্তরিত যোজক টিস্যু বলা হয়। আরেকটা হচ্ছে রক্ত বা লসিকা, এগুলোকে বলা হচ্ছে তরল যোজক টিস্যু। তার মানে রক্তকে তরল যোজক কলা বলা হয়, কেননা রক্তে কি রয়েছে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। কারণ কি, এটা তরল, তো এই কারণে এটা বিভিন্ন পদার্থ দ্রবীভূত বা মিশ্রিত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি, যেমন কি কি হতে পারে, অক্সিজেন মেইন যে দ্রব্য যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, সেই অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ, এগুলো দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নিয়ে যাওয়াই হচ্ছে মূলত রক্তের কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তো ফার্স্টে হচ্ছে এই ব্যাখ্যাটা দিব, দেওয়ার পরে আমরা এটাকে আরো ডিটেলসে বর্ণনা করব। এছাড়া রক্ত কি করে, এছাড়া রক্ত দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টি যোগানো, বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং রক্ত জমাট বাঁধায় সহায়তা করে, তাই একে যোজক কলা বলা হয়। তার মানে রক্ত কি করছে, দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষামূলক এই বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। এটা পালন করার পাশাপাশি অন্যান্য টিস্যুর সাথে সে সংযোগ স্থাপন করে। যেমন আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা, সেটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমাদের অস্থি মজ্জা থেকে তৈরি হচ্ছে। তো এই যে অস্থি মজ্জা থেকে তৈরি হচ্ছে, তার মানে কি, সে অন্য টিস্যুর সাথে সংযোগ স্থাপন করছে। এর মাধ্যমে কি হয়, এদের পুষ্টি যোগানো, তারপরে হচ্ছে এদের বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যেমন হচ্ছে শ্বেত রক্তকণিকা কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং রক্ত জমাট বাঁধায়, অর্থাৎ অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় সহায়তা করে, তাই একে বলা হচ্ছে যোজক কলা বা যোজক টিস্যু। আচ্ছা, তোমরা চাইলে এর পাশাপাশিও আরো কিছু কথা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবেই যে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। এরপরে প্রশ্ন দেখো 17 নাম্বার, শরীরে কোথাও কেটে গেলে অনেক সময় সহজে রক্তপাত বন্ধ হয় না, কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি আমাদের দেহে যে অনুচক্রিকা আছে, যদি আমাদের শরীরে কোথাও কেটে যায়, অনুচক্রিকা সেই জায়গাটাতে এসে আমাদের রক্ত জমাট বাঁধায়। এখন ক্ষতস্থানের উপর নির্ভর করে সেটা হচ্ছে 4-5 মিনিট বা তার বেশিও হতে
পারে। এখন যদি কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে অণুচক্রিকা না থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু কোনো জায়গা শরীরের কোনো স্থান যদি কেটে যায় তাহলে সহজে রক্তপাত বন্ধ হবে না। যেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের জ্ঞানমূলক উত্তর কি হবে? জ্ঞানমূলক উত্তর হবে রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না। অণুচক্রিকার প্রধান কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি রক্ত কিভাবে জমাট বাঁধে সেটা একটা ডিটেলস বর্ণনা দিব। দেওয়ার পরে আমরা বলবো যেহেতু অণুচক্রিকা যেহেতু কম তার মানে এই কাজগুলো হবে না দেখেই রক্তপাত সহজে বন্ধ হয় না। এখন প্রথমত এই যে মনে করো আমার এই জায়গায় একটা আঙ্গুলে কাটলো, ঠিক আছে, কাটার পরে কি হবে? কাটা স্থান বা ক্ষতস্থানে রক্তক্ষরণ হলো। এই যে যখন রক্তক্ষরণ হবে আমাদের দেহের ভিতরে অণুচক্রিকাগুলো আমি বলবো অসক্রিয় অবস্থা থাকে, মানে যেটা ইনঅ্যাক্টিভ, মানে এখনো কাজ করছে না, এইভাবে থাকে যাতে হচ্ছে যখন প্রয়োজন হয় তখন সে সক্রিয় হতে পারে। তো যখন এই যে আমাদের হাতে যখন কেটে যায় রক্ত যখন বের হয়, রক্তক্ষরণ হয়, তখন কি হয়? এই যে আমাদের রক্তে যে অণুচক্রিকাগুলো তারা তখন সক্রিয় হয়ে ওঠে এবং সক্রিয় হয়ে ওঠে তারা কি করে? এক অনিয়ন্ত্রিত আকার ধারণ করে, তার মানে তাদের কোনো নির্দিষ্ট আকার থাকে না এবং সেই সময় তারা থ্রম্বোপ্লাস্টিন নামের একটা পদার্থ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন নামে একটা পদার্থ তৈরি করবে। এখন এই পদার্থগুলো কি করবে? আমাদের রক্তের একটা প্রোটিন আছে, প্রোটিনের নাম হচ্ছে কি প্রোথ্রম্বিন। কি নাম বললাম? প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনকে কি করছে? থ্রম্বিনে পরিণত করে। ওকে, তাহলে এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন কি করে? থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসের একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। কি নাম এটা? ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে এবং ফাইব্রিন জালকে পরিণত করার পর রক্তকে জমাট বাঁধায়। অর্থাৎ প্রথমত হচ্ছে কি যখন আঙ্গুল কাটে রক্তক্ষরণ হয় তখন অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, তার অনিয়ন্ত্রিত আকার ধারণ করে। ফলে এই অনিয়ন্ত্রিত আকার ধারণ করার পরে থ্রম্বোপ্লাস্টিন নামের একটা পদার্থ তৈরি হয়। এই পদার্থগুলো রক্তের প্রোটিন যেমন প্রোথ্রম্বিন রয়েছে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন কি করে? পরবর্তী সময় রক্ত রসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে, মানে জাল জাল একটা গঠন তৈরি করে, এরপরে এই রক্তটাকে জমাট বাঁধায়। এখন ফাইব্রিনটা কি? ফাইব্রিন হচ্ছে এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনটা সহজে দ্রবীভূত হবে না। এটা একটা জালের মতো গঠন যেটা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে, তার মানে এটা জালের মতো গঠন তৈরি করবে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। এটা হচ্ছে আমাদের যে স্থানটাতে রক্তক্ষরণ হচ্ছে সেই স্থানে জালের মতো গঠন তৈরি করবে। এই গঠন তৈরি করার ফলে যেটা হয় আমাদের রক্তটা, যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যেটা রক্তে মিশ্রিত অবস্থা রয়েছে, এই রক্তটা তখন আর বের হতে পারে না, ওই জালের মধ্যে আটকে যায়। তখন আস্তে আস্তে ওই জায়গাটাতে রক্তটা জমাট বেঁধে যায় এবং রক্তক্ষরণ বন্ধ হয়। এখন যদি রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকে তাহলে কি হয়? রক্তপাত সহজে বন্ধ হয় না, কারণ অণুচক্রিকা যদি না থাকে তাহলে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি হবে না। ফলে রক্তের প্রোটিন হচ্ছে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করা যাবে না। থ্রম্বিন পরবর্তীতে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করতে পারবে না। ফলে কি হবে? রক্তটা জমাট বাঁধবে না, রক্তটা হচ্ছে জালের মধ্যে আটকা পড়বে না। তো এই কারণে আমরা বলতে পারি অণুচক্রিকা পর্যাপ্ত পরিমাণে না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না, ফলে অনেক সময় রোগীর প্রাণনাশের আশঙ্কা থাকে। তারপরে প্রশ্ন হচ্ছে শ্বেত রক্তকণিকা কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করে? আমরা জানি শ্বেত রক্তকণিকা কি করে? দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা রাখে, তাছাড়া দেহের অ্যালার্জি প্রতিরোধও কিন্তু করে, জীবাণু ভক্ষণও করে। তো শ্বেত রক্তকণিকা সাধারণত হচ্ছে দুই প্রকার, যথা হচ্ছে দানাবিহীন, একটা দানাযুক্ত। আমরা মনে রাখবো কিভাবে? গ্রানা শব্দটার অর্থ বা গ্রানু শব্দটার অর্থ হচ্ছে দানা, ঠিক আছে? যখন গ্রানুলোসাইট বলবো সেটা হচ্ছে দানাযুক্ত, মানে দানা 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 আছে। আর যখন গ্রানুলোসাইট মানে তার দানা নাই তখন এটাকে দানাবিহীন শ্বেত রক্তকণিকা বলবো। তো গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা তিন ধরনের রয়েছে: নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে কি বেসোফিল। দানাদার শ্বেত রক্তকণিকা যেমন হচ্ছে ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহের অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে। তার মানে যে সকল কারণে দেহে অ্যালার্জি তৈরি হতে পারে, অর্থাৎ দেহে চুলকানি বা র্যাশ হতে পারে, সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের দেহে দুটো শ্বেত রক্তকণিকা রয়েছে, ইওসিনোফিল এবং হচ্ছে কি বেসোফিল। এরা হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে এবং করে কি করবে? দেহের অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে। এরপরে প্রশ্ন দেখো 19 নাম্বার, শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী ব্যাখ্যা করো। মানব দেহে
বিদ্যমান 3 ধরনের রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা অন্যতম। শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকার আকার কিন্তু নির্দিষ্ট না, সে তার কোনো একটা মানুষের দেহে যে ধরনের জীবাণু ঢোকে সেটা ছোট হোক বড় হোক তা সেই অনুযায়ী তার আকার ধারণ করে। তাহলে শ্বেত রক্তকণিকা ছোট ছোট ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করতে পারে। শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে চলাচল করে। আমরা জানি রক্ত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তার মানে কিসের মধ্য দিয়ে চলাচল করে? রক্তরসের মধ্য দিয়ে চলাচল করে এবং রক্তজালিকা ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে চলাচল করবে এবং যখন প্রয়োজন হবে তখন রক্তজালিকা ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করবে এবং সে কি করে? টিস্যুর মধ্যে প্রবেশ করে তা রোগ জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে। ফলে দেহ বাইরের জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয় দ্রুত শ্বেতকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটায় এবং দেহে প্রহরীর মতো কাজ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে সুরক্ষিত রাখে। এভাবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শ্বেত রক্তকণিকা। কিভাবে করবে? শ্বেত রক্তকণিকাগুলো হচ্ছে গিয়ে বাইরের যে জীবাণুগুলো আছে সেগুলো দ্বারা যদি আক্রান্ত হয় কোনো একটা দেহ, তাহলে সে কি করবে? দ্রুত শ্বেতকণিকার সংখ্যায় তার বৃদ্ধি ঘটাবে। অনেকগুলো সংখ্যায় বৃদ্ধি ঘটানোর পরে তারা ওই জীবাণুগুলোকে টার্গেট করবে, টার্গেট করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় অন্য একটা জীবাণুকে ভক্ষণ করে ফেলা হয় তাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলা হয়। তো এই প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং রোগ জীবাণুকে ধ্বংস করার পরে ওই জীবাণুটাকে চিনে রেখে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখা হয়। এখন অ্যান্টিবডি তৈরি করে রাখার কারণটা কি? যদি সেকেন্ড টাইম ওই জীবাণুটা আবার দেহের ভিতরে প্রবেশ করে, ওই জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি করা হয়েছিল সেই অ্যান্টিবডিটা ওই জীবাণুটাকে চিনতে পারে এবং চিনতে পারার ফলে ওই জীবাণুটাকে আটকে দিবে, ওই জীবাণুটাকে মেরে ফেলবে। অর্থাৎ অ্যান্টিবডিটা মূলত একটা প্রোটেকশন। যেমন হচ্ছে আমাদের ঘরের মধ্যে যাতে চোর ঢুকতে না পারে বা ডাকাতি করতে না পারে, এই জন্য আমরা হচ্ছে গার্ড রেখে দিই বা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা রেখে দিই, এটা কি? এটা প্রোটেকশন, যাতে আমাদের ফিউচারে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইটাও ঠিক সেরকম, অ্যান্টিবডিটাও ঠিক সেরকম, যাতে ফিউচারে ওই আবার জীবাণুটা এসে আবার তোমাকে জ্বালাতন না করতে পারে, এই জন্য অ্যান্টিবডি তৈরি করে রাখা হয়। তাহলে এইভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে কিন্তু শ্বেতকণিকা আমাদের দেহকে সুরক্ষা দান করছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করছে। এরপরে প্রশ্ন দেখো, কোন প্রকারের শ্বেতকণিকা আমাদের দেহে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে? মানবদেহে বিদ্যমান 3 ধরনের শ্বেত রক্তকণিকার মধ্যে শুধুমাত্র শ্বেত রক্তকণিকা হচ্ছে অন্যতম। এই শ্বেত রক্তকণিকাটাই হচ্ছে মূলত আমাদের দেহে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। কিভাবে কাজ করবে? শ্বেত রক্তকণিকা কয়েক রকমের হয়ে থাকে, তার মধ্যে লিম্ফোসাইট নামে এক ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে। ঠিক আছে? লিম্ফোসাইটগুলো দেখতে কেমন? বড় নিউক্লিয়াস যুক্ত থাকে এবং এরা দেখতে ছোট হয়, মানে আকারে সাইজে এরা হচ্ছে কি ছোট, কিন্তু তাদের নিউক্লিয়াসটা হবে বড়। লিম্ফোসাইট রক্তে অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণুকে ধ্বংস করে। এই যে অ্যান্টিবডির কথা আমি একটু আগে বললাম, যে অ্যান্টিবডিটা কি? তোমার দেহে কোনো একটা জীবাণু প্রবেশ করলো, করার ফলে তুমি কি, তোমার বডি কি হলো? আক্রান্ত হলো ওই ভাইরাস দ্বারা। তো যখন আক্রান্ত হচ্ছে তখন সে ভাইরাসের কারণে তোমার হাঁচি, কাশি, সর্দি এগুলো লেগে আছে। তুমি হয়তো ওষুধ খেলে, ওষুধ খাওয়ার পরে সেই জীবাণু ধ্বংস হয়ে গেল। এখন ওষুধ খাওয়ার আগ পর্যন্ত আমাদের দেহে যে শ্বেত রক্তকণিকা আছে সেটা কি করে? সেটা ফাইট করে। তো ফাইট করে দেখেই তখন কিন্তু আমাদের জ্বর চলে আসে। তো ফাইট করে কিভাবে? ওই যে ভাইরাসটাকে খেয়ে ফেলতে চায়, যে এই ভাইরাসটা তোমার জন্য ক্ষতিকর, এই ভাইরাসটাকে এখন আমি খেয়ে ফেলবো। তো এই যে খেয়ে ফেলছে, তো এই যখন খায়, যখন ফাইট করে, তখন হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার এই ফাইটিং এর জন্য আমাদের তখন সাময়িক সময় গাটা গরম হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যায়। তখন আমরা বুঝতে পারি, ও আচ্ছা, আমার শ্বেত রক্তকণিকা ফাইট করছে। আচ্ছা, ওই জীবাণুটাকে শ্বেত রক্তকণিকা মেরে ফেললো, কিন্তু মেরে ফেলার সময় সে ওই শ্বেত রক্তকণিকাটা কি করছে? ওই ভাইরাসটাকে মনে রাখছে, হ্যাঁ তুই আবার আমার কাছে আসিস, তোকে আমি আর কোনো ঝামেলা পাকাইতে দিব না। ব্যাপারটা হচ্ছে সেরকম। তাহলে আমরা মনে করি ওষুধ খাই নাই, আমরা আস্তে আস্তে মনে করি 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলাম। এরপরে আবার 2 মাস পরে ওই ভাইরাসটা যখন প্রবেশ করবে তখন শ্বেত রক্তকণিকা একদম খপ করে ধরবে, বলবে আচ্ছা তুই না আসছিলি 2 মাস আগে, দাঁড়া তোকে তো এখন আমি আর ছাড়বো না, তোকে তো এখন কুটি কুটি করে কেটে ফেলবো। তখন কি করবে? সে ওইটাকে চিনে ফেলে ওইটাকে একদম ধ্বংস করে ফেলবে। তখন আর তোমার শরীরে ফার্দার কোনো রকমের সিমটমস দেখা যাবে না। এটাই হচ্ছে কি অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা হচ্ছে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো একটা জীবাণুর বিরুদ্ধে যখন একটা গঠন তৈরি হয় বা যখন একটা হচ্ছে, আমি তোমাকে বলবো একটা পদার্থ তৈরি করা হচ্ছে, এটাই কিন্তু অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা কি করে? যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন জীবাণুটা তোমার দেহে প্রবেশ করে সেটাকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। এই অ্যান্টিবডি তৈরি করার কাজ কার?
লিম্ফোসাইটের। তার মানে কি? তার মানে হচ্ছে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা আমাদের দেহে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এখন আসি আমরা অ্যান্টিবায়োটিকের কথা। একটু আগে বলছি আমরা ওষুধ খাই নাই, না খেয়ে আমরা সুস্থ হয়ে গেছি। এখন আমি তোমাদেরকে বলি, মনে করো তুমি অসুস্থ হলে, তোমার জ্বর সর্দি ঠান্ডা কাশি হলো, তুমি ডক্টরের কাছে গেলে, তোমার ৩-৪ দিন হয়ে গেছে, ৫ দিন হয়ে গেছে, তোমার সর্দি কাশি ঠিকই হচ্ছে না। ডক্টর কি করলো? তোমার সিমটমস দেখে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিল। অ্যান্টিবায়োটিক কেন দিল? কারণ অ্যান্টিবায়োটিক যে ওষুধটা আছে, সেই ওষুধটা খাওয়ার ফলে ওই ওষুধের ভিতরে যে পার্টিকেলগুলো আছে বা যে পদার্থগুলো আছে, সেগুলো কি করছে? তোমার ওই স্পেসিফিক জীবাণুটাকে, সেটা ভাইরাস হোক, হ্যাঁ ভাইরাস হোক, সেটাকে কি করে? সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে মেরে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ। তখন একটা ডোজ থাকে, যে 3 দিনের কোর্স থাকে, বা হচ্ছে 4 দিনের, বা হচ্ছে 7 দিনের থাকে। তো ওই যে কোর্সটা কমপ্লিট করতে হয়, তাহলে কি হয়? ওই জীবাণুটাকে মেরে ফেলে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় হচ্ছে তাকে মেরে ফেলা হয়। ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকের যে কাজটা, সেটা আমাদের বডিতে, অ্যান্টিবায়োটিক তো একটা হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল একটা ওষুধ, তাই না? এটা আর্টিফিশিয়াল ম্যান মেড ওষুধ, অর্থাৎ মানুষ এটা তৈরি করেছে। কিন্তু মানুষের শরীরে ন্যাচারালি একটা অ্যান্টিবায়োটিক রয়েছে, এবং অ্যান্টিবায়োটিকটাকে শ্বেত রক্তকণিকা। অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে ঢুকে যেমন হচ্ছে কি ওই জীবাণুটাকে ধ্বংস করে, সেরকম তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলে, অর্থাৎ সেটাকে একটু চিনে রাখে যে হ্যাঁ এইটা তো পরবর্তীতে আসলে কি করবো, আবার হচ্ছে গিয়ে এটাকে মেরে ফেলবো। তো শ্বেত রক্তকণিকা সবসময় যে শ্বেত রক্তকণিকা পারবে তা কিন্তু না। ভাইরাসের সংখ্যা যদি খুব বেশি বেড়ে যায়, যে দেখা যায় হোয়াইট ব্লাড সেল এত মেরে ফেলতে পারছে না, তখন কি হবে? তখন দেখো কিছু না কিছু জীবাণু থেকেই যায়। এই জন্য আমরা খুব সহজে সুস্থ হতে পারি না। সর্দি কাশি লাগলে দেখা যায় 5 দিন 10 দিন ঠিকই হচ্ছে না, 10 দিন পার হয়ে যাচ্ছে তাও ঠিক হচ্ছে না। কেন? কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকা এনাফ পরিমাণে নাই যে তোমার ওই জীবাণুগুলোকে ধ্বংস করতে পারবে। এই জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যাতে অ্যান্টিবায়োটিকের ডোজ যেহেতু একটু কড়াভাবে তৈরি করা হচ্ছে, তার মানে খুব দ্রুত সেই জীবাণুটাকে ধ্বংস করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে ন্যাচারাল অ্যান্টিবায়োটিককে শ্বেত রক্তকণিকা, তার নাম কি? লিম্ফোসাইট। এরপরে আসো তারপরে প্রশ্ন, রক্তকে মানব দেহের পরিবহন কলা বলা হয় কেন? আচ্ছা, রক্ত দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমরা জানি। রক্তের সংখ্যাটা আমরা বলবো, সেটা হচ্ছে রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত, মানে একটু নোনতা টাইপের হয়, এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। এই টিস্যুর প্রধান কাজ কি? মানে তরল যোজক টিস্যুর প্রধান কাজ কি? এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, অর্থাৎ এই রক্তের মাধ্যমে আমাদের দেহে বিভিন্ন ধরনের দ্রব্যাদি পরিবহন করা হয়। রক্ত দেহে নানাবিধ কাজ করে থাকে। কি কি কাজ করে? রোগ প্রতিরোধ করা, এই কাজটা করে থাকে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা কাজটা করে। রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা, অর্থাৎ হচ্ছে অনুচক্রিকা, যেটা রক্ত জমাট বাঁধে সেখানে বিশেষ ভূমিকা পালন করে। রক্ত মানব দেহে অক্সিজেন পরিবহন করে। আবার হচ্ছে রক্ত কি করে? আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। শুধুমাত্র তাই না, খাদ্যের যে অবশিষ্টাংশ রয়েছে সেটা পরিবহন করা, তাপের সমতা রক্ষা করা, অর্থাৎ তাপমাত্রাটাকে ব্যালেন্স করে রাখে, কখনো কম বা কখনো বেশি এরকম করে ব্যালেন্স রাখে। একটা মানুষের জন্য যে পরিমাণ তাপ থাকা প্রয়োজন সেটা ব্যালেন্স করে রাখে। তারপর হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, হরমোনও পরিবহন করে। আমাদের দেহে অনেকগুলো হরমোন রয়েছে, সেই হরমোনগুলো হচ্ছে গিয়ে আমাদের দেহে যেখানে হরমোন তৈরি হয় সেখান থেকে দূরে গিয়ে ওই হরমোনটা কাজ করে, কিন্তু দূরে যাওয়ার জন্য তো একটা পথ লাগবে, তাই তো? সেই পথটা হচ্ছে রক্তের মাধ্যমে মিশে গিয়ে যেখানে তোমার হরমোনের কাজ করার প্রয়োজন সেখানে গিয়ে হরমোনটা কাজ করে। তাহলে হরমোন পরিবহন করা এই কাজগুলো করে থাকে। এই জন্য রক্তকে বলা হয় মানব দেহের পরিবহন করা বা পরিবহন টিস্যু। এরপরে প্রশ্নটা খেয়াল করো, মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন কেন? আচ্ছা, মানুষের রক্ত গ্রুপ জানা প্রয়োজন কেন বলো? কারণ হচ্ছে সোজা ভাষায়, যদি কোনো মানুষকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই জন্য রক্তের গ্রুপ জানার প্রয়োজন আছে। আর একটা, যদি কোনো কারণে আল্লাহ না করুক কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রক্তের প্রয়োজন, তখন কিন্তু তাকে রক্ত দেওয়ার জন্য হলেও সেই মানুষের ব্লাড গ্রুপ জানা প্রয়োজন আছে। তো দেখা আজকে ব্যাখ্যাটা কিভাবে লেখা আছে। মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় 2 ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি। অ্যান্টিজেন হচ্ছে বড় হাতের এ বি, বড় হাতের এ বি, আর হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের এ বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানুষের লোহিত রক্তকণিকায় 2 ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে, এ বি। ঠিক আছে, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে কি করা হয়? মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়, ঠিক কিনা? এবং এই ব্লাড গ্রুপটাকে, এই যে মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়, এবং দাতা এবং গ্রহীতার রক্তের অ্যান্টিজেনের উপস্থিতি নিশ্চিত করার জন্য রক্তের গ্রুপ জানা প্রয়োজন। তার মানে যে দাতা, অর্থাৎ যে রক্ত দিবে, এবং যে রক্ত গ্রহণ করবে,
তাদের রক্তের অ্যান্টিজেনের উপস্থিতিটা কীরকম বা তাদের রক্তে কী ধরনের অ্যান্টিজেন রয়েছে সেই উপস্থিতি নিশ্চিত করার জন্য রক্তের গ্রুপ জানা প্রয়োজন আছে। এখন এখানে ব্যাখ্যাটা কীভাবে সাজানো হয়েছে দেখো, লোহিত রক্তকণিকায় এ এবং বি, বড় হাতের এ এবং বি এই দুই ধরনের অ্যান্টিজেন রয়েছে এবং ছোট হাতের এ ও বি রক্তরসে এই দুই ধরনের অ্যান্টিবডি থাকে। মনে রাখবা অ্যান্টিজেন হচ্ছে বাইরের বস্তু, বাইরের বস্তু বলতে যেটা হচ্ছে নিজের না, আমাদের দেহে নিজের কোনো বস্তু না, সেটাকে হচ্ছে গিয়ে অ্যান্টিজেন বলা হয়। অ্যান্টিজেন কই থাকে? অ্যান্টিজেন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। কোথায় থাকবে? লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন থাকবে। আচ্ছা, এ এবং বি এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি নিজস্ব বস্তু? অ্যান্টিবডি কোথায় তৈরি হয়? আমাদের বডিতে। অ্যান্টিবডি কেন তৈরি হয়? অ্যান্টিজেনের বিপরীতে তৈরি হয়। কি বললাম? অ্যান্টিজেনের বিপরীতে তৈরি হয়। একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ভাইরাস দিয়ে। ভাইরাসের ক্ষেত্রে কি বলেছিলাম? ভাইরাস হচ্ছে বাইরের বস্তু এবং এই বাইরের বস্তু যখন আমাদের দেহে প্রবেশ করে সেটা রক্তকণিকা সাময়িক সময়ের জন্য, ওই সময়ের জন্য তাকে ধ্বংস করে দেয়, কিন্তু তাকে আজীবন মনে রাখার জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বা একটা গার্ড তৈরি করে। তার নাম কি? অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে তোলা একটা ব্যবস্থা এবং অ্যান্টিজেনই হচ্ছে এখানে ভাইরাস। আচ্ছা, এখানে তুমি এই অ্যান্টিজেনের সাথে ভাইরাসটাকে মিলাবা না। তোমাকে আমি এটা বলতে চাচ্ছি যে একটা মানুষের শরীরে ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো বা হচ্ছে অন্য কোনো জীবাণু বলো, যেমন ছত্রাক হতে পারে, আবার ম্যালেরিয়া, যেমন যে কোনো কিছুই হতে পারে, যে জীবাণুগুলো বা যেটা আমাদের নিজস্ব বস্তু না সেটাকে আমরা অ্যান্টিজেন বলবো। তার মানে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো এক কথায় অ্যান্টিজেন, ঠিক আছে? ঠিক সেভাবে মানুষের লোহিত রক্তকণিকায় দুইটা বাইরের বস্তু রয়েছে। এটা কিন্তু ভাইরাস না, এটা দুইটা বাইরের বস্তু, যেটা হচ্ছে কি আমাদের রক্তে মানে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এটাকে বলা হচ্ছে কি অ্যান্টিজেন, কারণ সে বাইরের বস্তু। আর অ্যান্টিবডি আমার নিজস্ব বস্তু। অ্যান্টিবডি কি? নিজস্ব বস্তু। এখানে অ্যান্টিবডি তৈরি হয়েছে অ্যান্টিজেনের বিপরীতে একটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে, যেটাকে আমরা অ্যান্টিবডি বলছি। এখানে রক্তরসী অ্যান্টিবডিটা কি? এ এবং বি, ছোট হাতের এ এবং বি এই দুটো অ্যান্টিবডিকে বলা হচ্ছে, এই দুটো অ্যান্টিবডি হচ্ছে আমাদের রক্তরসে থাকে। এখন কাজ কিভাবে করে? দাতার লোহিত কণিকা বা কোষের কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতার রক্তরসে উপস্থিত এমন অ্যান্টিবডির সংস্পর্শে আসে যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হতে গ্রহীতা বা রোগীর জীবন বিপন্ন হতে পারে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে বুঝিয়ে বলবো? আচ্ছা দেখো, প্রথমত এই লাইনটাকে বুঝি। দাতার মানে যে রক্ত দিবে, তো তার লোহিত রক্তকণিকা বা কোষঝিল্লিতে উপস্থিত এমন একটা অ্যান্টিজেন যদি থাকে যাকে দেওয়া হচ্ছে, তার অ্যান্টিবডির সাথে সংস্পর্শে আসার পরে কোনো বিক্রিয়া হয়, তাহলে কিন্তু তার জীবন বিপন্ন হতে পারে। কিভাবে? মনে করো আমি এখানে দুটো উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার এক বন্ধুর ব্লাড গ্রুপ হচ্ছে এ এবং তোমার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বি। হ্যাঁ, এখন যখন তার রক্তের প্রয়োজন হচ্ছে, এখন তোমার ব্লাড গ্রুপ বি আর হচ্ছে যা রক্তের প্রয়োজন হচ্ছে সে হচ্ছে এ, তাহলে দাতাকে, আচ্ছা এখানে, আচ্ছা আমি এটা বলি যে এখানে দাতা মনে করো তুমি, তোমার ব্লাড গ্রুপ এ, এভাবে উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবা। এ হচ্ছে ব্লাড গ্রুপ তোমার, তুমি হচ্ছে দাতা যে ব্লাড গ্রুপটা বা যে রক্তটা দিবে। আর কার রক্ত লাগবে? তোমার বন্ধুর রক্ত লাগবে যার রক্তের গ্রুপ হচ্ছে কি বি। এখন এই যে ব্লাড গ্রুপ এ, এই এ ব্লাড গ্রুপের কি হয়? অ্যান্টিজেন বলো তো কি থাকে? অ্যান্টিজেন থাকে বড় হাতের এ এবং অ্যান্টিবডি থাকে ছোট হাতের বি। কি বললাম? অ্যান্টিজেন থাকবে মানে এই যে রক্ত দিচ্ছে তার ব্লাড গ্রুপ যেহেতু এ, তার মানে তার অ্যান্টিজেন অর্থাৎ লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেনটা থাকবে বড় হাতের এ, কিন্তু অ্যান্টিবডি রক্তরসের অ্যান্টিবডিটা হবে ছোট হাতের বি। এখন মনে করো তুমি ব্লাডটা দিবা হচ্ছে তোমার বন্ধুকে যার ব্লাড গ্রুপ বি। এখন ব্লাড গ্রুপ বি যার, তাকে কি তুমি রক্তটা দিতে পারবা? পারবা না। কেন দিতে পারবা না? এই যে বি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বি ব্লাড গ্রুপের মানুষের অ্যান্টিজেন থাকবে হচ্ছে বড় হাতের বি এবং অ্যান্টিবডি হবে ছোট হাতের এ। তার মানে যার শরীরে যে অ্যান্টিজেনটা থাকে তার বিপরীত অ্যান্টিবডিটা তৈরি হয়। কেন হয় সেটার একটা রিজন আছে। তাহলে এখন যদি মনে করো তুমি তোমার বন্ধুকে রক্ত দাও, তাহলে কি হতে পারে? তোমার যে অ্যান্টিজেন এ আছে, তুমি যাকে রক্ত দিচ্ছ তার বডিতে অ্যান্টিবডি আছে এ। এই এর সাথে এই অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কি বলেছিলাম? প্রত্যেকটা অ্যান্টিজেনের বিপরীতে, প্রত্যেকটা অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কে কাজ করবে? এ কাজ করবে। তখন কি হবে? এই দুটো একসাথে হইতে যাবে। এই দুটো একসাথে হইতে কি হবে? তাদের মধ্যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হবে। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হলে সেখানে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে মেরে ফেলতে যাবে।
ঠিক আছে, তার মানে কি তখন হচ্ছে রক্ত জমাট বাঁধবে। আবার তুমি আরেকটু চিন্তা করো, এই যে তুমি যখন এ ব্লাড গ্রুপের মানুষ যখন বি ব্লাড গ্রুপের মানুষকে দিচ্ছে, তখন তার অ্যান্টিজেন আছে বড় হাতের বি, কিন্তু যে রক্ত দিচ্ছে তার অ্যান্টিবডি আছে ছোট হাতের বি। তার মানে কি এই যে বড় হাতের বি মানে এই অ্যান্টিজেন আর এই অ্যান্টিবডি এদের মধ্যে একটা রিয়াকশন হবে, কারণ এই অ্যান্টিজেনটাকে এই অ্যান্টিবডিটা মেরে ফেলতে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে যে যদি দাতার লোহিত রক্তকণিকায় এমন একটা অ্যান্টিজেন থাকে যাকে দেওয়া হচ্ছে রক্ত, মানে যে গ্রহীতা, তার অ্যান্টিবডির সংস্পর্শে আসার পরে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হয়, তখন বিক্রিয়া হওয়ার ফলে সেই মানুষটার জীবন বিপন্ন হতে পারে। কারণ যদি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির বিক্রিয়া হয়, তাহলে সেই জায়গায় রক্তটা জমাট বেঁধে যায়। আর তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের মানে তোমাকে আমাদের বাংলাদেশের উদাহরণ দিয়ে বলি, আমাদের বাংলাদেশের উদাহরণ দিয়ে বললে, ওই যে যত ডোবা আছে, নালা আছে, ড্রেন আছে, ওইখানে যদি কোনো কারণে ময়লা জমে যায়, সেখান থেকে কি আর পানি আসা যাওয়া করতে পারে না। কি হয়, সেখানে পানিটা উপচে পড়ে, পানিটা হচ্ছে গিয়ে সেই জায়গা দিয়ে চলতে পারে না, মানে রাস্তায় চলে আসে। ঠিক সেইভাবে রক্তনালীতে যদি কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, তখন সেখান থেকে রক্ত আর চলাচল করতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আলাদা কি জানো, এখানে রক্তটা উপচে পড়ার জায়গা নাই, কারণ রক্তনালীটার একটা রাস্তা আছে, পাইপের মতো একটা রাস্তা আছে। তার মানে যদি কোথাও জমাট বেঁধে যায়, সেখান থেকে রক্ত না যাওয়ার জন্য, না যেতে পারার জন্য সেই মানুষটার শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়, গ্লুকোজের অভাব দেখা দেয়, ফলে সেই মানুষটা কিন্তু মারা যেতে পারে। তাহলে আমরা যখন রক্ত দিব কাউকে, অবশ্যই যে মানুষের রক্ত দিবে তার অ্যান্টিজেন অ্যান্টিবডিটা নিশ্চিত করে দেন রক্ত দিতে হবে। এই জন্য একটা মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে। রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? আমরা সকলেই জানি ও ব্লাড গ্রুপের রক্তদাতাকে সর্বজনীন রক্তদাতা বলা হয়। তার মানে কে সবাইকে রক্ত দিতে পারবে? ও সবাইকে রক্ত দিতে পারবে। কে পারবে? ও পারবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ও। তাহলে ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এ শ্রেণীর রক্তের কোনো অ্যান্টিজেন থাকে না। তার মানে ওর শরীরে, মানে যাদের ও ব্লাড গ্রুপের মানুষ যারা আছে, তাদের শরীরে কোনো হচ্ছে গিয়ে অ্যান্টিজেন নাই। তার মানে এ বি কোনো অ্যান্টিজেনই নাই, কিন্তু তার মধ্যে কি রয়েছে, তাদের রক্তরসে রয়েছে এ বি অ্যান্টিবডি। ঠিক আছে, কোনো অ্যান্টিজেন নাই কিন্তু এ বি অ্যান্টিবডি রয়েছে। তাহলে কি হবে, দাতার লোহিত কণিকা বা কোষের কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতার রক্তরসে উপস্থিত এমন অ্যান্টিবডির সংস্পর্শে আসে যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে রোগীর জীবন বিপন্নের সম্ভাবনা থাকে। অর্থাৎ সকল ব্যক্তিকে সকল গ্রুপের রক্ত দেওয়া যায় না, শুধুমাত্র ও গ্রুপ ব্যতীত। এই জন্য একে সর্বজনীন, এটা বানানটা একটু ভুল আছে, তোমরা এটা ঠিক করা আছে তোমাদের বইতে দেখবে, সর্বজনীন দাতা বলা হয়। আচ্ছা, তাহলে এটার কারণটা কি? কারণ হচ্ছে কি RH নেগেটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তির দেহে RH পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত সঞ্চালন যদি ঘটানো হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে রোগীর রক্তের প্লাজমায় RH অ্যান্টিবডি সৃষ্টি হয়। তার মানে RH একটা অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে, যেটাকে বলা হয় RH অ্যান্টিবডি। ওই রোগী যদি পরবর্তীতে কখনো আবার পজিটিভ গ্রুপের রক্ত গ্রহণ করে, মানে RH পজিটিভ গ্রুপের রক্ত গ্রহণ করে, তাহলে কি হতে পারে, তাহলে হচ্ছে ওই এই RH অ্যান্টিবডির প্রভাবে গৃহীত ব্যক্তির গৃহীত যে রক্ত ছিল, গৃহীত রক্তের লোহিত কণিকাগুলো নষ্ট হয়ে যাবে। কিভাবে? আচ্ছা দেখো, মনে করো, আচ্ছা এখানে ধরো যে আমরা দুইটা ব্লাড গ্রুপ ধরি, একটা হচ্ছে এ পজিটিভ, একটা হচ্ছে এ নেগেটিভ। ঠিক আছে, একটা হচ্ছে এ পজিটিভ আর একটা হচ্ছে এ নেগেটিভ। এ পজিটিভ কারা? যাদের মধ্যে RH ফ্যাক্টরটা রয়েছে। আর এ নেগেটিভ কারা? যাদের মধ্যে RH ফ্যাক্টরটা নাই। ঠিক আছে, এখন যদি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি যদি কোনো কারণে নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দেয়, অর্থাৎ এ পজিটিভ যদি এ নেগেটিভ ব্যক্তিকে রক্ত দেয়, তাহলে কি RH একটা অ্যান্টিজেন না? আমি তোমাদের বলেছি না যে অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিবডি। তার মানে কি অ্যান্টিজেনের বিপরীতে একটা পদার্থ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তখন কি হয়, এই যে অ্যান্টিজেনটা, যখন এই অ্যান্টিজেনটা কি হয়, এই ব্লাড গ্রুপের রক্তে প্রবেশ করে, তো এইটা হচ্ছে একটা বাইরের বস্তু। অ্যান্টিজেন কি, আমি ফার্স্টেই বলেছিলাম অ্যান্টিজেন হচ্ছে একটা বাইরের বস্তু। তার মানে কি, তোমার ঘরে যদি কোনো বাইরের মানুষ আসে, তো তুমি একটা প্রোটেকশন দিবা না, পর্দাগুলো টানিয়ে দিবা, ভিতরে থাকবা, হয়তো বাইরে আসতে চাবা না, বা হচ্ছে বাইরে তার সাথে কথা বলবা না, হাসাহাসি করবা না, শব্দ খুব কম করবা। ব্যাপারটা কি, একটু প্রোটেকশনের ব্যবস্থা। তো হচ্ছে ঠিক সেম ভাবে যখন RH এই অ্যান্টিজেনটা যখন এ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তির রক্তের শরীরে প্রবেশ করে, তখন এটা যেহেতু একটা বাইরের অ্যান্টিজেন,
তাই এর বিরুদ্ধে মানে এই রেসাস ফ্যাক্টর এই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তার মানে এ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি শরীরে কিন্তু একটা আরএইচ এর কি হয়ে যাচ্ছে, একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে গেল, তার মানে তার শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এখন এর পরবর্তীতে কি হয়, তো সে কিছু বুঝতে পারছে না, হয়তো সে বলছে ঠিক আছে ঠিক মতো চলছে তো চলছি। তারপরে কি ঘটনাটা ঘটে দেখো, তারপরে যদি পরবর্তীতে যদি কখনো পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত গ্রহণ করে, এখন এখানেই হচ্ছে মজাটা, কিরকম পরবর্তীতে সে যদি মনে করে যে আমি আবার পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত থেকে আবার আমি হচ্ছে কি রক্ত নেব, তখন কি হচ্ছে, তখন আবার আরএইচ ফ্যাক্টরটা কি হচ্ছে তার শরীরে আবার প্রবেশ করছে। তখন তার শরীরে যখন প্রবেশ করবে তখন তার বডিতে থাকা যে অ্যান্টিবডি তৈরি হয়েছে আরএইচ ফ্যাক্টরের বিপরীতে এই অ্যান্টিবডি তখন সক্রিয় হয়ে যাবে। সে কি করবে, আচ্ছা তুমি তো তাহলে বাইরের বস্তু, তুমি এখানে আবার আসছো কেন, তোমাকে আমি এখন মেরে ফেলবো। তখন এই অ্যান্টিবডি আর এই আরএইচ ফ্যাক্টরের মধ্যে একটা ক্রস কানেকশন হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, কারণ এই অ্যান্টিবডিটা সেই আরএইচ ফ্যাক্টরটাকে মেরে ফেলতে চায়। তো যখনই মেরে ফেলতে চায় তখন কি হয়, যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুজন একসাথে আসলে কি হবে, একটা জমাট বাঁধা, যে দুজন একসাথে থাকতে যাচ্ছে, যে এখন বিক্রিয়াটা হবে তখনই রক্ত জমাট বেঁধে যাবে, আর যখন রক্ত জমাট বেঁধে যাবে সে কি হবে, সেই মানুষটা অবশ্যই মারা যাবে। তো এই জন্য কখনোই পজিটিভ রক্তের গ্রুপের মানুষ কখনোই নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দেয়া যাবে না, যতই হচ্ছে রক্ত না পাওয়া যাক তাও কিন্তু যাবে না, কারণ ইন ফিউচার সে কিন্তু বিভিন্ন অসুবিধায় পড়বে, ঠিক আছে। এবং দেখা যায় কি, যখন হচ্ছে প্রথমবারে তো কিছু হয় না, কিন্তু সেকেন্ড টাইমে যখন এই আরএইচ অ্যান্টিবডির প্রভাবে কি হয়, যে রক্তটা গ্রহণ করা হয়েছে সেই লোহিত রক্তকণিকাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, কারণ কি ওটা তো অ্যান্টিজেন কই থাকে, লোহিত রক্তকণিকায় থাকে, তার মানে অ্যান্টিজেনকে অ্যাটাক করা মানে লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করে, তখন লোহিত রক্তকণিকা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, তখন আস্তে আস্তে কমে যাবে অথবা জমাট বাঁধবে। এই সব কারণে কখনোই পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে দেওয়া যাবে না। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। এরকম আরো অনেক অনুধাবনমূলক প্রশ্নের সমাধান আমাদের কাছে রয়েছে, তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।